টাকার কোনো ব্যবস্থা না হওয়ায় সিদ্ধান্ত নিল যে গ্রামের বাড়ি যেয়ে জমিটা বিক্রি করে এনে ধারের টাকা দেবে। ঠিক আছে, যাওয়ার দিন ফিক্সড হলো। যেদিন যাবে সকাল থেকে তাবাসসুমের অনেক জ্বর। বিকালে খিঁচুনিও হলো। নিলাম তাবাসসুমের বাবা, আমি তাবাসসুমের ডাক্তারের কাছে নিলাম। তাবাসসুমের বাবা তো যাবে রাতের গাড়িতে। যাক, এবার তাবাসসুমের তো জ্বর, আমার শরীরটাও ভালো না, তখন আমার 7 মাসের প্রেগনেন্সি চলে। আমি একা মেয়েটাকে নিয়ে বাসায় থাকবো কীভাবে? মার কাছে ফোন দিল তাবাসসুমের বাবা যে আমাদের বাসায় একটু আসেন, তাবাসসুমের এমন জ্বর, আমিও কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি যাব জমিটা বিক্রি করতে, আমার তো টিকিট কাটা, তা না হলে আরও কয়েকদিন পরে যাইতাম। আচ্ছা, মা আসলো আমার বাসায়, বললো ঠিক আছে, তুমি যেহেতু দেশে যাবে সেহেতু তাবাসসুমের মারে আমি আমার বাসায় নিয়ে যাই। তাবাসসুমের বাবা বললো আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। তাবাসসুমের বাবার কথা মতো আমি সব কিছু গুছগাছ করে নিলাম। কে জানতো এই আশায় আমার শেষ আশা হবে। সন্ধ্যার পরে আমার মায়ের বাসা সোনারগাঁ। আমাদের রেখে গেছে সেখানে, সে চলে গেল গ্রামে। আর ছেলেটা মাদ্রাসাতে তো আছেই। পরদিন সকালে ফোন দিল যে বাড়িতে যেয়ে পৌঁছাইছি। যাক, ভালো কথা। আমারই কিন্তু বলে গেল যে আমি শুক্রবারের ভেতরে চলে আসবো, তাই জমি বিক্রি হোক আর না হোক। এভাবে 3-4 দিন কেটে গেল। আমি ফোন দিলাম, বললো জমি বিক্রির কথাবার্তা হচ্ছে, আরও 2-1 দিন হয়তো সময় লাগতে পারে, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। এভাবে আসলে দিন যেতে থাকলো। আমি ফোন দিলে বলে আরও 2-1 দিন সময় লাগবে। মার এখানে আসার 1 সপ্তাহ খানিক পর আমি অনেক অসুস্থ হয়ে গেলাম। ডাক্তারের কাছে গেলাম, সব কিছু পরীক্ষা করলো, আল্ট্রা করলো, বললো কোনো সমস্যা নেই, ওষুধপত্র যা লাগে দিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম যে তা কী বাবু হবে? বললো মেয়ে বাবু। বললো আলহামদুলিল্লাহ, একটা ছেলে একটা মেয়ে আছে, আরেকটা মেয়ে যেহেতু হবে, যাক ভালো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তারপর সুমির বাবার কাছে ফোন দিলাম যে ডাক্তার দেখালাম, এমন এমন বললো মেয়ে বাবু হবে। দেখে বললো ভালো, আমি 2-1 ভিতরে চলে আসবো। এভাবে 1 মাস কেটে গেল। এই ফোন দিলে বলে আসবো আসবো, এই দিন আসবো, ওই দিন আসবো, সেই দিন আসবো। আমার তো এখন খুব টেনশন হচ্ছে। তারপর সুমির বাবা যদি আর না আসে, আমার মার কাছেও টাকা নাই, আমার কাছেও কোনো টাকা পয়সা নাই। এখন সিজারের কি অবস্থা হবে? কিভাবে সিজার করাবো? টাকা কই পাবো? ওদিকে যারা টাকা পাবে আমার কাছে ফোন দেয়, টাকার চাপ দিচ্ছে। এমনকি মার এখানেও তারা আসলো, তারা ঘরের চাবি চায়। ঘরে কিছু জিনিসপত্র আছে, এটি বিক্রি করে তারা তাকে টাকা নিব। আমি বললাম দেখি, গ্রামের বাড়ি যেহেতু গেছে, আসুক, একটা না একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। ওদিকে তাবাসসুমের বাবা তো আর ফোন ধরে না। তখন খুব টেনশন হতে লাগলো যে কী করবো, কী হবে আল্লাহ। শ্বশুর বাড়িতে ফোন দিলাম, আমার যা বললো ওখানে নাই। বাড়ি থেকে কিছু দূরে আমার একটা ননদের বাড়ি আছে, ওখানে নাকি গেছে। আচ্ছা যাক, ওখানে ফোন দিলাম, ননদের সাথে বললাম সব কিছু। ননদ বললো হ্যাঁ এখানে তো আইসে আছে। আমি বললাম তো দেন, আমি একটু কথা বলবো। দিল, কথা বললাম। ওই বললো এখনও জমি বিক্রি করতে আরও 2-1 দিন সময় লাগবে। এখন তার কত সময় লাগবে? 2-1 দিন করতে করতে তো আমার এদিকে সিজারের ডেট এসে যাচ্ছে। কোনো সমস্যা নাই, আমি সিজারের আগে এসে পড়বো, এই সেই কত কাহিনী। কিন্তু আমার তো টেনশন কমতেছে না, আমার তো সিজারের সময় এসে যাচ্ছে, আমার তো টেনশন হচ্ছে খুব। আমি বললাম তুমি ফোন ধরো না, বলে এই সমস্যা ওই সমস্যা আছে, এবার ধরবো। এদিকে আমার তো টেনশনের শেষ নাই। তাবাসসুমের বাবা যদি আর না আসে তাহলে আমার কি হবে? আমার এমন কোনো আপনজন নেই যে সে আমাকে সহযোগিতা করবে। তাবাসসুমের বাবার কাছে ফোন দিতে দিতে আমি হয়রান হয়ে গেলাম। ফোন ধরেই না, ফোন ধরেই না। ননদের নাম্বারে ফোন দিয়ে আর কত বিরক্ত করবো? তারপরেও বলি, কথা বলি, যেহেতু আমার দরকার, বিপদের ভেতরে আছি। কিন্তু তাবাসসুমের বাবা কথা বলতে চায় না, কত কাহিনী করে, আমার সাথে খারাপ ব্যবহার করে, উল্টো পাল্টা কথা বলে। এবার আমি শ্বশুর শাশুড়ির কাছে ফোন দিলাম, ননদের কাছে ফোন দিলাম যে এমন এমন কইরা গেছে, এমন এমন অবস্থা। ওরা বলে কই এমন অবস্থা, তা তো কিছু বলে যায়নি, বলিনি তো আমাদের এখানে এসে। আমি বলি না, এই কইরা গেছে।
গেছে, এই ঘটনা। তাবাসসুমের বাপ বাড়ি যেয়ে কইছে যে পাসপোর্ট করতে গেছে, বিদেশে যাইব। এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলছে বাড়িতে, বাড়িতে সত্যি কথা বলেনি। আমি বললাম আমার সিজারের উপায় কী? শ্বশুর শাশুড়ি দেবর এদের কাছে বললাম যে এমন করে তো রেখে গেছে, তা আমার সিজারের তো টাকা পয়সার কোনো ব্যবস্থা নেই। ওরা তাও কিছু জানে না, ওরা কোনো টাকা পয়সা টয়সা দিতে পারতো না। ওদের কাছে টাকা নাই। কত কাহিনী করতে লাগলো। আমার আসলে তখন খুব খারাপ লাগলো, খুব টেনশনে আমার আর রাতের ঘুম হারাম হয়ে গেল। কী করব কিছুই বুঝতে পারছি না। ওদিকে রুমে তো তালা মেরে রেখে আসলাম, রুম ভাড়া বাড়তেছে, রুম ভাড়া দিতে হইব, 2-3 মাসের রুম ভাড়া হয়ে গেছে, সিজারের টাকা, যারা টাকা পাইবো পাওনাদারের টাকা, মানে সব দিক থেকে আমি তখন এমন একটা পরিস্থিতির ভিতরে ভালোই লাগতেছে না যে কী করতাম, কী করা উচিত কিছুই বুঝতে পারতাছি না। আমি মারে বললাম, মা আচ্ছা তুমি একটু যাও না, এই গ্রামে একটু যাও, 2-1 দিনের ছুটি নিয়ে যাও। আমার তো যাওয়া সম্ভব না, এত লং জার্নি। আর তুমি একটু যাও, যে দেখো তাবাসসুমের বাপের নিয়ে আসো, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা মা গেল, মায়ের সাথে কী ঝগড়াঝাটি, আসবে না এখন, জমি বিক্রি করে আসবে, জমি বিক্রি করতে কোনো সময় লাগবে, আমার সিজারের আগে এসে যাইবো, উল্টো পাল্টা কত কাহিনী মার সাথে করলো, ঝগড়া বিবাদ করলো। মা শেষে ওখান থেকে চলে আসলো। ননদের আর আছে সবাই, সবার বাড়ি বাড়ি গেল, যে বললো যে এমন এমন অবস্থা, এমন এমন করে রেখে আইছে, তো এখন আমি কী করতাম, আমি বুড়া মানুষ। তা ননদেরা বললো, আমরা কী বলবো, আমরা কিছু বলতে পারিনি, জানি না, দেখো তোমাকে যেটা ভালো লাগে সেটা করো, এই সেই কাহিনী করতে শুরু করে দিল। দেবরেরাও ওই একই কথা, কেউ কিছু জানে না, কেউ কিছু বলতেও পারে না। তা বিপদে পড়লে আসলে মানুষ চেনা যায়। সুখের দিনে আমার সবাই ছিল, যখন বিপদে পড়ছি না, তখন আর কেউ একটা কথা দিয়েও সাহায্য করেনি, খুব কষ্ট লাগে। তারপরে যাক, মা চলে আসলো, মা চলে আসলো বাসায়। কী করবো কিছুই বুঝতেছি না। রুম ভাড়ার টাকা দিতে হইব, যে ঘরের কিছু জিনিস বিক্রি করে যে সিজারের টাকা ব্যবস্থা করব, সেটাও উপায় নাই। ঘর ভাড়ার টাকা জমছে 18-19 হাজার টাকা, সেটা দেওয়া লাগবো। বাড়িওয়ালার কাছে ফোন দিলাম, বাড়িওয়ালা তো উল্টো পাল্টা কথাবার্তা বলে, ঘর ভাড়ার টাকা দিতে হইব, এই সেই। ওদিকে পাওনাদারের টাকা, ঘরেতে জিনিস আনবো কীভাবে, পাওনাদারের বাড়ি তো আমার ঘরের সামনে, বার করতে গেলেই তার টাকা আগে পরিশোধ করা লাগবে। কিছুই বুঝতে পারতেছি না যে সিজারের টাকার ব্যবস্থা কী করব। যাক এইভাবে দিন যেতে লাগলো। সিজারের আর মাসখানি মতন সময় আছে। আমার এক বান্ধবী আছে, আমার বান্ধবীর সঙ্গে নিয়ে আমার মা গেল বাড়িওয়ালার বাসায়, যে কথাবার্তা বলে দেখি কিছু করতে পারা যায় নাকি। আসলে আপনজনই যখন আপন না হয় তখন আর পর। তা আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।